আচ্ছা, কখনো কি ভেবেছেন যে একটা নাটক মানে শুধু কয়েকটা পাতা আর কিছু সংলাপ একটা গোটা সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা এমনই এক অবিশ্বাস্য ইতিহাসের গভীরে যাব, যেখানে দেখব একটা নাটক কিভাবে শুধু একটা বিদ্রোহের গল্প বলেনি, বরং নিজেই হয়ে উঠেছিল বিদ্রোহের এক মারাত্মক অস্ত্র। তো এই একটা লাইনে কিন্তু পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে 1860 সালের সেই সময়টা ঠিক কতটা উত্তাল ছিল। একদিকে বাঙালিরা প্রশংসা করছেন আর অন্যদিকে ইংরেজরা তারা রীতিমতো ঘৃণা করছে। কেন? কারণটা খুব সহজ। এই নাটকটা এমন কিছু সত্যি কথা সামনে নিয়ে এসেছিল যা ব্রিটিশদের ক্ষমতার গোড়ায় ঘা দিয়েছিল। আর সত্যি কথা শুনতে কারিবা ভালো লাগে, তাই না? বিশেষ করে যখন সেই সত্যিটা তাদের অস্বস্তিতে ফেলে দেয়। তাহলে চলুন প্রথমে এটাই দেখি যে কিভাবে একটা সাধারণ নাটক হয়ে উঠল ইতিহাসের এক জীবন্ত দলিল। নাটকটার নামটা খেয়াল করুন, নীল দর্পণ। দর্পণ মানে কি? আয়না। দীনবন্ধু মিত্র ঠিক এটাই করতে চেয়েছিলেন। তিনি বাংলার কৃষকদের ওপর যে কি ভয়াবহ অত্যাচার চলছিল, তাদের দুঃখ কষ্টের একটা নিখুঁত ছবি একটা আয়নার মতো করে সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন। এমন একটা সত্যি যা শাসকরা সব সময় লুকিয়ে রাখতে চাইত। এবার দেখুন আসল নাটকটা শুরু হলো কোথায়। যেই না নাটকটা ইংরেজিতে অনুবাদ হলো, অমনি ব্রিটিশদের মধ্যে হুলুস্থুল পড়ে গেল। আর তার ফল, রেভারেন্ড জেমস লং, যিনি নিজে একজন ইংরেজ, তাকেই কিনা জেলে যেতে হলো। অপরাধ, সত্যিটা সবার সামনে তুলে ধরা। আসলে ওই মানহানি বা লাইবেলের মামলাটা ছিল একটা অজুহাত। ব্রিটিশ আইনে তখন সত্যি কথা বললেও সাজা হতো, যদি তাতে সরকারের সম্মান যায়। বুঝতেই পারছেন এই নাটকের ভেতরের সত্যিটা তাদের জন্য কতটা ভয়ের কারণ ছিল। তারা চেয়েছিল এই আয়নাটাকেই ভেঙে ফেলতে। কিন্তু প্রশ্ন হল, কী ছিল সেই ভয়ঙ্কর সত্যিটা? এমন কি লেখা ছিল নাটকে যার জন্য এত কিছু হয়ে গেল? চলুন এবার নাটকের পাতা থেকে বেরিয়ে আমরা সেই সময়ের বাস্তব বাংলায় ফিরে যাই। তো এই নীল চাষের শুরুটা কিভাবে হলো? কিভাবে এটা বাংলার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়ালো? চলুন এর গোড়ার কথাটা একটু জেনে নেওয়া যাক। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে ইংল্যান্ডে শিল্পবিপ্লব হচ্ছে, কাপড়ের জন্য নীল রঙের চাহিদা আকাশছোঁয়া। আর ঠিক তখনই ৮৩৩ সালে একটা আইন পাশ হলো, যা ইউরোপীয়দের বাংলায় জমি আর জমিদারি কেনার অধিকার দিয়ে দিল। আর জমিদারি কেনার মানেটা কি বলুন তো? শুধু জমি কেনা নয়, সেই জমির ওপর থাকা মানুষগুলোর ভাগ্যও কিনে নেওয়া। ব্যাস, এভাবেই বাংলার সবচেয়ে ভালো জমিগুলো কৃষকদের হাত থেকে নীলকরদের হাতে চলে যেতে শুরু করল। আর এই সংখ্যাটা দেখুন, ৭৩%। ভাবা যায়? বাংলায় যত বিদেশি বিনিয়োগ ছিল তার প্রায় ৩ ভাগই ছিল শুধু এই নীল চাষে। মানে বুঝতেই পারছেন এই ব্যবসাটা নীলকরদের জন্য কতটা জরুরি ছিল। আর এই বিপুল পরিমাণ টাকা উসুল করার জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে পারত। এটা শুধু একটা ব্যবসা ছিল না, এটা ছিল তাদের ক্ষমতার একটা বড় খুঁটি। কিন্তু এত লাভ, এত বিনিয়োগ, এর ভিড়টা কিসের ওপর দাঁড়িয়েছিল? পুরোটাই ছিল একটা পরিকল্পিত অত্যাচারের চক্র। চলুন সেই চক্রটাকেই এবার একটু কাছ থেকে দেখা যাক। এই শোষণের মূল হাতিয়ার ছিল দাদন প্রথা। নামেই শুধু ঋণ, আসলে এটা ছিল একটা ভয়ঙ্কর ফাঁদ। কৃষককে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে একটা চুক্তি সই করিয়ে নেওয়া হতো। আর একবার সই করলেই ব্যাস, সে বংশ পরম্পরায় নীলকরের গোলাম হয়ে যেত। নিজের সবচেয়ে উর্বর জমিতে যেখানে ধান চাষ করে পেট চালাবে, সেখানে তাকে নীল চাষ করতে বাধ্য করা হতো। আর এই ঋণের জাল থেকে বেরোনোর কোনো উপায়ই ছিল না। এই টেবিলটা দেখুন, একই সিস্টেম, কিন্তু দুটো মানুষের জন্য তার মানেটা ছিল একদম আলাদা। একদিকে নীলকর, যার জন্য ছিল শুধু লাভ আর লাভ, সাথে সরকারের সাপোর্ট। আর অন্যদিকে কৃষক, যার কপালে জুটত শুধু কর্জ, মারধর আর অসহায়তা। ভাবুন, একই জমিতে ফসল ফুছে, কিন্তু দুজনের দুনিয়াটা ছিল পুরোপুরি ভিন্ন। আর এই অত্যাচারটা চালাতো কারা? দেখুন, এটা ছিল একটা পুরোদস্তুর সিস্টেম। একেবারে মাথায় বড় সাহেব, মানে ইউরোপীয় ম্যানেজার, আর তার নিচে ধাপে ধাপে সবাই। সবচেয়ে দুঃখের ব্যাপার হল, দেওয়ান গোমস্তার মতো দেশীয় লোকেরাও এই অত্যাচারের অংশীদার ছিল। সামান্য সুবিধার লোভে তারা নিজেদের মানুষদের উপরই জুলুম চালাত। মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, ছিল একটা পুরোপুরি সংগঠিত শোষণ ব্যবস্থা। কিন্তু অত্যাচার যত বাড়ে, প্রতিরোধও তত তীব্র হয়। চলুন এবার দেখি কিভাবে সাধারণ কৃষকরা এই ভয়ঙ্কর সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সব বড় বিদ্রোহের একটা শুরু থাকে। একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে দাবানল ছড়িয়ে পড়ে। নীল বিদ্রোহের সেই স্ফুলিঙ্গটা জ্বলে উঠেছিল ১৮৫৯ সালে নদিয়ার চৌগাছা গ্রামে, যখন বিষ্ণুচরণ আর দিগম্বর বিশ্বাস নামে দুই ভাই প্রথমবার বললেন, না, আমরা নীল বুনব না। এই একটা নাই ছিল বহু বছরের জমানো ক্ষোভের প্রথম বিস্ফোরণ।
আর এই বিদ্রোহটা কিন্তু কোনো হুট করে ঘটে যাওয়া গণ্ডগোল ছিল না। এর পেছনে ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাসের মতো স্থানীয় নেতারা, ছিলেন পাবনার কাদের মোল্লা, মালদার রফিক মণ্ডল, এমনকি বিশ্বনাথ সর্দার, যাকে ব্রিটিশরা বিশে ডাকাত বলত, তিনিও ছিলেন কৃষকদের নায়ক। আর শুধু কৃষকরাই নয়, কলকাতার শিক্ষিত বাঙালিরাও কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে এই লড়াইকে সমর্থন জানিয়েছিলেন। তাদের লড়াইয়ের পদ্ধতিগুলো ছিল খুব গোছানো। প্রথমে সবাই মিলে ঠিক করল কেউ দাদন নেবে না, নীলও বুনবে না। নীলকরদের এক ঘরে করে দেয়া হলো। আর যখন নীলকররা লাঠিয়াল দিয়ে আক্রমণ করল, তখন কৃষকরাও কিন্তু লাঠিসরকে হাতে রুখে দাঁড়াল। তবে সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ঐক্য। হিন্দু মুসলমান সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল, কারণ তারা জানত তাদের শত্রু একজনই। চাঁদপুরের হাজি মোল্লার এই কথাটা শুনুন, নীল চাষ থেকে ভিক্ষা উত্তম। মানে কতটা ডেসপারেট হলে, কতটা দেয়ালে পিঠ ঠেকে গেলে একজন কৃষক কথা বলতে পারে। এর চেয়ে বড় প্রতিবাদ আর কি হতে পারে বলুন? তাহলে এই যে এত বড় একটা লড়াই হলো, এত রক্ত ঝরল, এর শেষ পরিণতি কি হলো? কৃষকদের এই ত্যাগ কি সত্যি কোনো কাজে এসেছিল? এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। 1859-এ বিদ্রোহ শুরু হলো, 1860-এ নীল দর্পণ নাটকটা বেরোল, যা জনমতকে একেবারে নাড়িয়ে দিল। চাপের মুখে সরকার নীল কমিশন বসাতে বাধ্য হল, আর শেষ পর্যন্ত 1862 সালে এই জবরদস্তিমূলক নীল চাষ বন্ধ করার জন্য নতুন আইন এলো। অর্থাৎ মাঠের লড়াই আর কলমের লড়াই দুটো মিলেই কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছিল। আর নীল কমিশনের রিপোর্ট, সেটা ছিল কৃষকদের জন্য একটা বিরাট নৈতিক জয়। যে ব্রিটিশ সরকার এতদিন নীলকরদের মদত দিয়ে এসেছে, তারাই সরকারিভাবে স্বীকার করতে বাধ্য হল যে হ্যাঁ, কৃষকদের সব অভিযোগ সত্যি, নীলকরদের অত্যাচার আর শোষণের কথাই সত্যি। আর এর ফল বলা হয় নীল বিদ্রোহ তার আশু লক্ষ্য পূরণে 1857 সালের সিপাহী বিদ্রোহের চেয়েও বেশি সফল ছিল। ভাবুন একবার। আর কিছু বছরের মধ্যেই বাংলা থেকে নীল চাষ প্রায় উঠেই গেল। এটা ছিল সাধারণ কৃষকের একতার এক অসাধারণ জয়। তাহলে যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি। একটা নাটক কিভাবে একটা সাম্রাজ্যকে নাড়িয়ে দিতে পারে? নীলদর্পণ আমাদের এটাই শিখিয়ে দিয়ে গেল যে শিল্প যখন সত্যি কথা বলে, যখন সেটা অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে, তখন তার শক্তি একটা তরোয়ালির চেয়ে কিছু কম হয় না। একটা নাটকও পারে একটা গোটা সাম্রাজ্যকে নিজের দিকে, নিজের অত্যাচারের দিকে তাকাতে বাধ্য করতে। শিল্পের এই অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে আমাদের ভাবার অনেক কিছু আছে, তাই না?